প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, অর্থাৎ যা 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে একটি অসাধারণ সাজেশন নিয়ে আজকে আমি হাজির হয়ে গেলাম। আজকের সাজেশনটির টপিক হচ্ছে তোমাদের বাংলা বইয়ের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপনারায়ণের কুলে এই যে কবিতাটি রয়েছে, এই কবিতা থেকে 5 নম্বর মানের মাত্র 6টি প্রশ্ন সাজেস্ট করতে চলেছি, যার মধ্যে একটি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে, যে প্রশ্নটি পরীক্ষাতে পড়ার সম্ভাবনা প্রায় 99% এবং যে টোটাল 6টি প্রশ্ন ভালোভাবে দেখে দেখে মুখস্থ করে নিয়ে না দেখে লিখবে, ভালোভাবে প্র্যাকটিস করবে, সে পরীক্ষাতে প্রশ্ন তো কমন পাবে আর সঠিক উত্তরটি লিখে এসে সম্পূর্ণ নাম্বারটা কিন্তু খুব সহজে সংগ্রহ করে ফেলতে পারবে। আর আমার দৃঢ় বিশ্বাস এই কবিতা থেকে যে 6টি প্রশ্ন আমি সাজেস্ট করতে চলেছি, এই 6টি প্রশ্ন যে ভালোভাবে মুখস্থ করে নেবে তাকে আর কোনো প্রকার প্রশ্ন পড়ার দরকার নেই। এই 6টি প্রশ্ন পড়লে 100% গ্যারেন্টি পরীক্ষাতে কমন পাবে। টেস্ট এবং উচ্চ মাধ্যমিক দুই পরীক্ষাতেই কিন্তু তোমরা কমন পাবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সাজেশনটি শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে বলি, আজকে আমি যে 6টি প্রশ্ন সাজেস্ট করতে চলেছি, এই 6টি প্রশ্নের উত্তর যদি তোমাদের খুব প্রয়োজন হয় অতি অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবে। খুব শীঘ্রই প্রায় 2 থেকে 3 দিনের মধ্যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই 6টি প্রশ্নের উত্তরের পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে, আর ওখান থেকে ডাউনলোড করে ওগুলিকে খুব সহজে মুখস্থ করে ফেলবে। তাহলে এবার সাজেশনটি দেওয়া যাক। আর একটি কথা যেটি হলো যে তোমাদের যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে এই কবিতা থেকে, সেই প্রশ্নটা কিন্তু ভিডিওর লাস্টে দেবো। প্রথমে আমি 5টি প্রশ্ন দেবো, তারপর ওই স্পেশাল কোশ্চেনটি কিন্তু ভিডিওর লাস্টে থাকবে। তাহলে এবার শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হলো, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, কবির এই জেগে ওঠার তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটির একটি অথবার প্রশ্ন রয়েছে, অর্থাৎ প্রশ্নটি আলাদা, উত্তর কিন্তু সেম টু সেম। অর্থাৎ প্রথম প্রশ্নেরও যা উত্তর হবে অথবার প্রশ্নেরও কিন্তু সেম টু সেম উত্তর ওটাই হবে। শুধু কি করেন পরীক্ষক, অনেক সময় তুমি কী রকম পড়েছো বা তোমার বুদ্ধিমত্তাকে মূল্যায়ন করার জন্য এই রকম করে দেন যে প্রশ্নটাকে একটু ঘুরিয়ে নাক দেখিয়ে দেন, গোদা বাংলা ভাষায় বলা হয় না, ঠিক সেরকম ঘুরিয়ে নাক দেখিয়ে দেন। উত্তর কিন্তু সেম টু সেম, উত্তরের কিন্তু কোনো বদল থাকে না, জাস্ট ছোট্টখাট্ট কিছু বদল থাকে, তবে এগুলো সামান্য, কোনো বদল হিসাবে বলা যায় না। তো যাতে তোমরা এই সমস্যাতেও না পড়ো, মানে উত্তরটা তোমাদের কাছে রয়েছে কিন্তু তোমরা প্রশ্নটা পড়ে বুঝতে পারছো না, যাতে এই সমস্যাতেও না পড়ো, তার জন্য আমি কিন্তু অথবা আকারে দিয়ে দিচ্ছি এই প্রশ্নটিকে আরেকটি কিভাবে দেয়া যেতে পারে। সেটি হলো, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, কে জেগে উঠিলেন? জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও। অর্থাৎ তোমরা যে তাৎপর্য লিখবে, তাৎপর্য লেখার সময় কিন্তু দ্বিতীয় অংশটা, অর্থাৎ জেগে ওঠার আসল অর্থ প্রকাশ করো, এই অংশটার উত্তর আর তাৎপর্যের উত্তর কিন্তু সেম টু সেম হবে। শুধু বদল হচ্ছে এটাই, কে জেগে উঠিলেন এখানে তোমাদেরকে কিন্তু লিখে দিতে হবে, যে এটাই লিখে দিতে হবে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং রূপনারায়ণের তীরে জেগে উঠিলেন। এইটাই শুধু বদল, এছাড়া কিচ্ছু বদল কিন্তু নেই। জেগে উঠিলাম এর আসল অর্থ কবিতায় কিভাবে প্রকাশ পেয়েছে ওইটার যা উত্তর, আর প্রথম প্রশ্নের যে তাৎপর্যের উত্তর সেম টু সেম, শুধুমাত্র বদল হচ্ছে এটাই, কে জেগে উঠিলেন এখানে তোমাদেরকে কিন্তু লিখতে হবে রূপনারায়ণের কুলে কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং জেগে উঠিলেন। ঠিক আছে, এইটাই শুধুমাত্র বদল। দ্বিতীয় প্রশ্নটি হলো, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, এই মন্তব্যের মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? এই প্রশ্নটির একটি অথবার প্রশ্ন রয়েছে। অথবার প্রশ্ন কি বা কী রকম এর আগেই আমি বলেছি, তাই দ্বিতীয়বার আর বলছি না। তো যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, এই লাইনটির তাৎপর্য আলোচনা করো। আরেকটি অথবার প্রশ্ন রয়েছে, সেটি হলো, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, রক্তের অক্ষর বলতে কবি কি বুঝিয়েছেন? কবির দেখার স্বরূপ উদ্ঘাটন করো। তো এই টোটাল 3টি যে প্রশ্ন রয়েছে, এই 3টি প্রশ্নের উত্তর কিন্তু সেম টু সেম। যখন তোমরা তাৎপর্য লিখবে বা এই মন্তব্যের মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন, তখন তোমরা কি করছো, যে রক্তের অক্ষর বলতে কি বোঝো আর স্বরূপ দুটোকে মিশিয়ে নিয়ে উত্তরটা লিখছো। এইভাবেই তো লিখছো নাকি, তাৎপর্য বা বলতে কি বোঝো। শুধুমাত্র তৃতীয় যে অথবার প্রশ্নটি রয়েছে, এক্ষেত্রে তোমাদের কিন্তু মিশিয়ে লিখলে হবে না। এক্ষেত্রে প্রথমে তোমাদেরকে রক্তের অক্ষর বলতে কি বোঝানো হয়েছে সেটা বলতে হবে, আর দ্বিতীয় তোমায় বলতে হবে যে যে স্বরূপটা তিনি উদ্ঘাটন করেছেন,
স্বরূপটা সেইটা কিন্তু লিখতে হবে, আলাদা আলাদা করে দিতে হবে, যেহেতু দুটি প্রশ্ন আলাদা আলাদা পার্টে ভাঙা রয়েছে তাই জন্যই কিন্তু তোমাদেরকে আলাদা আলাদা করতে হবে। এটাই জাস্ট পরিবর্তন, উত্তরের কোনো কিন্তু পরিবর্তন নেই। তোমরা তখন দুটো জিনিসকে মিশিয়ে লিখছো যে রক্তের অক্ষরে তিনি কিভাবে নিজেকে বুঝেছেন আর নিজের স্বরূপকে কিভাবে উদ্ঘাটন করেছেন, দুটোকে মিশিয়ে তোমরা তাৎপর্যের উত্তরেতেও এই একই উত্তর লিখছো, বা মন্তব্য বুঝিয়ে লেখো বা মন্তব্যটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন ওর ক্ষেত্রে তোমরা কিন্তু একই লিখছো। এই দুটো ক্ষেত্রে কিন্তু মিশিয়ে লিখলে কোনো প্রকার সমস্যা নেই। কিন্তু তৃতীয় যে অথবার প্রশ্নটি আছে এর ক্ষেত্রে কিন্তু মিশিয়ে লিখলে হবে না, যেহেতু তোমাদেরকে বলে দিচ্ছে যে রক্তের অক্ষর বলতে কি বুঝিয়েছেন কবি, আর কবির দেখার যে স্বরূপ উদ্ঘাটন সেইটা তোমাকে করতে বলা হয়েছে। তো এক্ষেত্রে যেহেতু দুটো প্রশ্নকে পাটে পাটে দু ভাগ করা আছে তাই তোমাদেরকে আলাদা আলাদা দুটি প্যারা করে কিন্তু উত্তরটা লিখতে হবে। তৃতীয় প্রশ্নটি হলো, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম। কবির কাছে সত্যের এই যে ধারণা প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় প্রকাশ করো। এই প্রশ্নটির একটি অথবার প্রশ্ন রয়েছে, সেটি হলো সত্য যে কঠিন এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হয়েছেন তা রূপনারায়ণের কূলে কবিতা অবলম্বনে লেখো। এই প্রশ্নটির আরেকটি অথবার প্রশ্ন রয়েছে, সেটি হলো সে কখনো করে না বঞ্চনা, কে কখনো বঞ্চনা করে না, কবি কিভাবে সেই ভাবনায় উপনীত হয়েছেন। তো এই যে তিনটি প্রশ্ন, এই তিনটি প্রশ্নের উত্তর কিন্তু এক, তাৎপর্যের মধ্যেই তোমরা কিন্তু উত্তর পেয়ে যাবে, বা দ্বিতীয় যে অথবার প্রশ্নটা বললাম ওর মধ্যেও কিন্তু এর উত্তর পেয়ে যাবে। তৃতীয় অথবার প্রশ্নের ক্ষেত্রে জাস্ট ভাঙা আছে, ভাঙাটাই মানে একটু পাটে পাটে ভাঙা আছে, এটাই যা পরিবর্তন, তাৎপর্যের মধ্যেই কিন্তু এই উত্তর থাকে। তিনটি প্রশ্নের উত্তর কিন্তু সেম টু সেম, কিন্তু তৃতীয় অথবার প্রশ্নের ক্ষেত্রে যেহেতু পাট পাট করে ভাঙা আছে তাই তোমাদের কিন্তু পাট পাট করে ভেঙে ভেঙেই কিন্তু উত্তরটা লিখতে হবে, একেবারে মিক্সড করে উত্তরটা লিখলে হবে না। তো এই ছিল তৃতীয় প্রশ্ন। এবার আমি বলবো চতুর্থ যে প্রশ্নটি রয়েছে সেটি, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে কোন দেনা শোধের কথা বলা হয়েছে কবিতাটি অবলম্বনে আলোচনা করো। এই প্রশ্নের আরেকটি অথবার প্রশ্ন রয়েছে, সেটি হলো মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে, সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি। আরেকটি অথবার প্রশ্ন রয়েছে ওই চতুর্থ প্রশ্নটিরই, সেটি হলো সকল দেনা শোধ করে দিতে দেনা কিসের, কিভাবে তা শোধ করা যাবে বলে কবি মনে করেছেন, তার এই মন্তব্যটি কোন বিশেষ মূল্যবোধকে আশ্রয় করে গড়ে উঠেছে। তো এই যে তিনটি প্রশ্ন, তিনটি প্রশ্নের উত্তর কিন্তু সেম টু সেম, জাস্ট প্রশ্নটি আলাদা, আমি আগেও বলেছি আবারও বললাম। পঞ্চম প্রশ্নটি হলো, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। কেন কবি এই জীবনকে দুঃখের তপস্যা বলেছেন, এখানে কবির মনোভাবে যে বিবর্তনের ছবি পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। এই ছিল 5টি প্রশ্ন। এবার আমি দেবো সেই সব থেকে টপ গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি, সেই প্রশ্নটি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি বলছিলাম, সেটি হলো জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রূপনারায়ণের কূলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো। তো এই ছিল 6টি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। লাস্ট আমি যেটা বললাম এটা সব থেকে গুরুত্বপূর্ণ, বাকি 5টাও কিন্তু করতে হবে। টোটাল 6টি প্রশ্ন করে নিলে একেবারে 100% গ্যারেন্টি এই কবিতা থেকে তোমরা কিন্তু কমন পাবেই পাবে, একেবারে কিন্তু গ্যারেন্টি সহকারে আমি বলতে পারি। এবার আমি তোমাদেরকে আরেকটি প্রশ্ন বলবো, এই যে 6টি প্রশ্ন বললাম এই 6টি প্রশ্নের উত্তর নিয়েই কিন্তু তৈরি হয়েছে এই প্রশ্নটা, সেটি হলো রূপনারায়ণের কূলে কবিতাটির মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ এই 6টি প্রশ্নের ভেঙে ভেঙে যেটা লিখলে হয়, সব মিলিয়ে লিখলে যেটা হয় সেটাই হচ্ছে এই তোমার রূপনারায়ণের কূলের কবিতাটির মূল বক্তব্য সংক্ষিপ্ত আলোচনা। তো এই যে 6টি প্রশ্ন করলেই তোমরা কিন্তু ওই লাস্টের প্রশ্নটা করতে পারবে, ওটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে, কারণ ওই 6টি প্রশ্নের নির্যাস বা 6টি প্রশ্ন মিলিয়েই কিন্তু ওই প্রশ্নটা তৈরি হয়েছে, উত্তর মিলিয়েই কিন্তু ওই উত্তরটা লিখতে পারবে আর কি। তো এই যে 6টি প্রশ্ন আমি বললাম, এই 6টি প্রশ্ন বাড়ি বসে ভালোভাবে প্র্যাকটিস করো, আমার দৃঢ় বিশ্বাস এই কবিতা থেকে 5 নাম্বার মানের প্রশ্ন কিন্তু কমন পাবেই পাবে। আজকের ভিডিও এই পর্যন্ত।